summary is just one type of writing skill. It requires both comprehension and reproduction of the main theme of a passage. এটা একটা রাইটিং স্কিল, যে রাইটিং স্কিলে অরিজিনাল প্যাসেজ একটা দেওয়া থাকবে, সেই প্যাসেজটা পড়ে বুঝতে হবে। ইউ হ্যাভ টু গ্র্যাস্প দ্য মিনিং অর মেন আইডিয়া অফ দি প্যাসেজ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিপ্রোডিউস ইট ইন ইয়োর ওন ওয়ার্ডস। ঠিক আছে, তোমার একটা অরিজিনাল প্যাসেজ দেবে, সেই প্যাসেজটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ইউ হ্যাভ টু জট আউট the main idea of the passage and then you have to reproduce it in your own words. You have to write the main idea of the passage in your own words. বোঝা গেল কথাটা? হ্যাঁ, কি বললাম কথাটা? মানে সামারিটাকে মানে প্যাসেজটাকে পড়ে সামারিটাকে আমাদের নিজের ওয়ার্ডসে জট আউট করতে হবে। সামারিটাকে নয়, মেন আইডিয়াটাকে নিজের ভাষায় লেখাটাই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, নাও দিস ইজ সামারি, বাট হোয়াট ইজ দ্য ওয়ে অফ ডুইং আ সামারি? হোয়াট স্টেপস শুড বি ফলোড টু ডু আ সামারি? দিস ইজ দ্য পয়েন্ট। সামারি করতে গেলে কী কী পদক্ষেপ তুমি নেবে, মেথড অফ সামারি রাইটিং, সেটা কি হয়ে থাকে না, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ at least 2 or 3 times. And you have to underline or mark the main sentences, keywords, phrases, etc. মেন সেন্টেন্স, অনেক সময় কি সেন্টেন্স থাকে, হ্যাঁ, কি ওয়ার্ড, কি ফ্রেজেস অ্যান্ড কি সেন্টেন্সেস শুড বি মার্কড ইন দ্য প্যাসেজ। এবং then you have to make sentences to reproduce your main idea from those with the help of those key sentences, key words or key phrases. ঠিক আছে, এইখানে একটা ব্যাপার আছে যে একটা প্যাসেজের কি আইডিয়া বা কি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, এইটা একটু ভালো করে বুঝে রাখো। দিস ইজ দ্য কোর পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন। কি ওয়ার্ড, কি সেন্টেন্স, কি কথার মানে নিশ্চয়ই জানো। কি মানে মেন ওয়ার্ডটা কে ইউআই, কি কে বাংলাতে কি মানেটা কি? চাবি। চাবি। তাহলে চাবি দিয়ে সেন্টেন্সের চাবিকাঠিটাকে আমাদের ডিনোট করতে হবে ফার্স্টে। সেন্টেন্সে নয়, প্যাসেজের চাবি সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা মেন আইডিয়াকে রিফ্লেক্ট করছে। মানে সাধারণত একটা রাইটিংটা কেমনভাবে অর্গানাইজ হয় একটু বুঝে নিতে হবে তোমাকে। এটা কিন্তু খুব ভালো করে শোনো। একটা প্যাসেজের মধ্যে যদি সেটা সাধারণ কোনো প্যাসেজ হয়, গল্প টল্প হয়, সেটা অন্য বিষয়, কিন্তু সাধারণত প্রেসির যে প্যাসেজগুলো হয় একটু হাই লেভেলের প্যাসেজ হয়। অনেক সময় গল্পকে সামারি করতে দেয়, সেটা অন্য জিনিস, কিন্তু অ্যাকচুয়াল লিটারেরি অর্থে যে সামারি বোঝায়, সাবস্ট্যান্স বোঝায়, প্রেসি বোঝায়, those topics are somewhat different from the paragraphs of a story. একটা সাধারণ এসে, সাধারণ একটা এসে বা অনুচ্ছেদের এসে নয়, প্যারাগ্রাফেরকে কিন্তু সামারি করতে কম দেওয়া হয়। তাহলে অ্যাকচুয়ালি দেয়ার ইজ সাম গ্রেট আইডিয়াস ইন দ্য প্যাসেজ অর প্যাসেজেস অ্যান্ড ইউ হ্যাভ টু গ্র্যাস্প দ্যাট আইডিয়া। এবং সেই আইডিয়াটাকে গ্র্যাস্প করতে গেলে তোমাকে মানে পড়ার সময় তো অ্যাটলিস্ট সেকেন্ড রিডিংয়ে তোমাকে অনুসন্ধান করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী সেন্টেন্স কোথায় আছে, কি বলতে চাইছে, আসল কথাটা কি। ধরো আমরা এত সময় কথা বললাম, 4-5 মিনিট কথা বললাম, অ্যাকচুয়ালি আমাদের মানে পয়েন্টটা কি, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডিসকাশন? না, দুটো পয়েন্ট, হোয়াট ইজ সামারি, হাউ টু ডু ইট, ঠিক কিনা বলো? কিন্তু এই দুটো বাক্য বলার জন্য, বোঝানোর জন্য আমরা কিন্তু 5 মিনিট, প্রায় 5 মিনিট কথা বলেছি। তার 5 মিনিটে অনেক কথা বলা হয়েছে, কিন্তু আসল কি পয়েন্ট হচ্ছে এই দুটো, হোয়াট ইজ সামারি অ্যান্ড হাউ টু ডু ইট। বোঝা গেল?
এবং এইটা যদি তুমি বুঝতে পারো, এটা তোমার একাডেমিক লেভেলেও খুব হেল্প করবে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে। আমরা তো সবাই পড়ি, কিন্তু পড়ার সময় যদি কনসেন্ট্রেটিং ওয়েতে পড়ি, হ্যাঁ, মন দিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো, ও আচ্ছা এইটা বলছে, হ্যাঁ, বা গল্পটা এইটা। হ্যাঁ, তুমি একটা 4 পৃষ্ঠার গল্প পড়ার পরে তুমি গল্পটা পড়া শেষ হলে, ও আচ্ছা এই গল্পটা এই 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 হয়েছে। তোমার দেখা যাবে 2 মিনিট 10 মিনিট ধরে গল্পটা পড়েছো, কিন্তু 1 মিনিটেই তুমি গল্পের সামারি তুমি মানে বলে ফেলতে পারো। কাউকে বলতে পারো কী রে গল্পটা কী আছে রে, তখন তুমি বললে কি, ও এই গল্পটা এই একটা এই করেছিল ওই করেছিল এই বলে দিলে। তার মানে দ্যাট ইজ দ্য সামারি। ওই জিনিসটা আমাকে এই সামারি রাইটিংয়ের ক্ষেত্রেই করতে হবে। বোঝা গেল জিনিসটা? এবারে আমরা অ্যাকচুয়াল আর্টের মধ্যে আসছি, আর্ট অফ সামারি রাইটিং। তাহলে প্রথমে আমরা কি বলেছি, তুই পড়বে ভালো করে, কি সেন্টেন্স, কি আইডিয়া, কি ফ্রেজেস আন্ডারলাইন করবে। হ্যাঁ, যেটা একটু মানে করেছি বলে নিই একটু, যে তাহলে পড়ার সময় লক্ষ্য করতে হবে, হ্যাঁ, লেখক সাধারণত এই কি সেন্টেন্সটাকে প্রথমে দিয়ে এবারে সেটাকে বোঝানোর চেষ্টা করছে, উদাহরণের সাহায্যে হোক, কম্প্যারিজন করে হোক, আরও নতুন নতুন কথা দিয়ে হোক, এইভাবে বোঝানোর চেষ্টা করেন। হতে পারে প্রথমে কথাটা বলে দিয়ে এবার এক্সপ্লেন করছে। আমি যেমন কি না, প্রথমেই বলে দিয়েছি যে হোয়াট ইজ সামারি, হ্যাঁ, এই কথা সেটা বলতে গিয়ে আমি 2-3টে বাক্য ব্যবহার করেছি। তারপরে বলছি হোয়াট ইজ দ্য মেথড অফ সামারি রাইটিং, এইটা বলতে গিয়ে আমি অনেক কথা কিন্তু পরপর বলছি। তার মানে কি, দিজ আর দি ওয়েজ হাউ আই অ্যাম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল মেথড। তাহলে সেইটা বলতে গিয়ে আমরা এখন এসেছি কোথায় না, কি কি সেন্টেন্স বা কি আইডিয়া কোথায় আছে সেটা খুঁজে বার করতে গেলে তোমাকে যেটা করতে হবে, এই 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 টেকনিকটা জানতে হবে, যে দ্যাট ভেরি কি সেন্টেন্স ইজ জেনারেলি প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রাইটিং অর প্যাসেজ, or it may be in the middle of the passage, or at the end of the passage। অর্থাৎ বলে দিয়ে এক্সপ্লেন করছে, উদাহরণ দিচ্ছে, কম্প্যারিজন করছে, অথবা গল্পের আকারে শুরু করে মাঝখানে বলল, তা অথবা সব কিছু বলে লাস্টে বলল এই ঘটনাটা, দিস ইজ দ্য ফ্যাক্ট, কি দিস ইজ দ্য কজ। এইটাকে বোঝার জন্য তোমাকে একটু ওই প্র্যাকটিস করার দরকার আছে, বা তোমাকে একটু সতর্ক থাকতে হবে। যদি তুমি কি সেন্টেন্সটা ধরতে পারো, কি আইডিয়াটা ধরতে পারো, তাহলে তোমার কিন্তু অর্ধেক কাজই হয়ে যাবে। বাকিটা হচ্ছে তোমার প্যাসেজ থেকে ফ্রেজ ওয়ার্ডস নিয়ে এবং নিজের গ্রামাটিক্যাল স্কিল বা লেখার যে পদ্ধতি তুমি জানো সেটা অ্যাপ্লাই করে মানে নিজের ভাষায় লিখতে হবে। ইউ হ্যাভ টু ইউজ দ্য লিস্ট নাম্বার অফ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তবে তোমাদের ক্ষেত্রে যেটা থাকে এটা কিন্তু অতটা স্ট্রিক্ট নয়। অর্থাৎ তোমরা অনেক প্যাসেজ থেকে ওয়ার্ড, নোট মেকিং বলে অ্যাকচুয়ালি, তোমাদের সামারি বলে, যা তোমরা প্যাসেজ থেকে শব্দ নিতে পারো, তবে ইউ শুড ট্রাই ইউর বেস্ট টু রিপ্লেস দ্য অরিজিনাল ওয়ার্ডস ফ্রম দ্য অরিজিনাল ওয়ার্ডস অফ দ্য প্যাসেজ ইন রাইটিং দ্য সামারি। বুঝলে? হ্যাঁ, সামারি লিখতে গেলে তুমি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমার কাজটা করা সম্ভব হবে আর কি। আর লিখতে গেলে হ্যাঁ, আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে দিই, তো আমরা বললাম তো কীভাবে তুমি করবে। তাহলে কম্প্যারিজন থাকলে বাদ দেবে, ডাইরেক্ট কম্প্যারিজনটা বাদ দেবে, দিয়ে তার যে এসেন্সটা নেবে, যে এই তুলনাটা করার মাধ্যমে লেখক কী বোঝাইছে সেইটা নিতে হবে তোমাকে। ডাইরেক্ট কম্প্যারিজন না তোলাই ভালো, বা তুলতে নেই। তারপরে ফার্স্ট পারসন যদি লেখা থাকে তাহলে তখন আই উই দিয়ে প্যাসেজে আছে, তোমাকে আই উই দিয়ে বলা যাবে না। হ্যাঁ, উই দিয়ে বলা যায়, কিন্তু আই দিয়ে কিছুতেই বলা যাবে না, ওটাকে দি ন্যারেটর কি দিয়ে অথর এরকম দিয়ে বলতে হবে, বাকি সামওয়ান কিছু একটাতে বলতে হবে। তারপরে হচ্ছে কি না, কোনো ডাইরেক্ট স্পিচ আছে, ডাইরেক্ট স্পিচ থাকলে সেগুলোকে ডিসকার্ড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইনডাইরেক্টে প্রয়োজন মতো করতে হবে, নাহলে ওখান থেকে এসেন্সটা নিয়ে নিতে হবে, মেন আইডিয়াটা নিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে নোট অফ এক্সক্লামেশন ওসব বেশি কিছু ইউজ করা যাবে না, জাস্ট থিম, মূল বিষয়বস্তুটা। তুমি ধরো এটা নারকেল ফল, তুমি ধরো
কী বলে, যদি মানে নারকেল খাওয়ার চেষ্টা করো, কী করতে হবে তোমাকে? প্রথমে তার আহ, গাছ থেকে পাড়তে হবে, এটা ধরো অরিজিনাল প্যাসেজ, বা ধরো পাড়তে হবে নারকেলটাকে, বাইরের খোসা ছাড়াতে হবে। তারপরে তুমি যদি মনে করো যে বাইরের ছাল ছাড়ানো হলে গোলটাই হচ্ছে খাওয়া জিনিস, যদি তুমি জোরে বাইটিং করো, তাহলে বাইটিং করলে কি হবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আবার ভাঙতে হবে, আবার তার ভেতরে শ্বাস। আবার এই হার্ড শেলটাকে ভেঙে শ্বাসটাকে নিতে হ্যাঁ, হবে। ঠিক তেমনি হবে এখানেও তাই। আর একটা আমি বলবো, যদি আগে না বলে থাকি, আর একটা জিনিস আছে, এটাকে আমরা এরকম তুলনা করতে পারি যে জল মেশানো দুধ হচ্ছে অরিজিনাল প্যাসেজ। এবারে গরম করছো, ঘন হচ্ছে, তার মানে ওটা হলো সামারি বা সাবস্ট্যান্স। তারপরে আরও গরম করলে সেটা হবে কি না, তোমার প্রেসি। Keywords গুলো না, সেটা। প্রেসি বলে, ওটাকে প্রেসি বলে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের হায়ার সেকেন্ডারিতে পড়ে বা কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় প্রেসি পড়ে, বড় বড় ওই যে ডব্লিউসিএস পরীক্ষায় প্রেসি পড়ে। মানে প্রেসিটা এমন জিনিস, এর চেয়ে আর ছোটো করা যায় না। অ্যান্ড সামারি, সাবস্ট্যান্স, অনেক সময় জিস্ট বলা হয়, গল্পের ক্ষেত্রে জিস্ট বলে, বা সিনপসিস, এরকম বিভিন্ন কথায় এই সামারি জিনিসটাকে বোঝানো হয়। তো এই সমস্ত রকমের যে এগুলো হচ্ছে কম্প্রেসিং ওয়ার্কস, অর্থাৎ ছোট করা। হুম কন্ট্রাক্ট করছো বা ছোট কম্প্রেস করছো, তুমি ছোট করছো। হ্যাঁ, এই ছোট করার যে পদ্ধতিগুলো, এগুলোর মধ্যে সামারি, সাবস্ট্যান্স, জিস্ট, সিনপসিস এইসব বলে। কিন্তু এগুলোর মধ্যে প্রেসিটাও তাই পড়ে, কিন্তু প্রেসির সঙ্গে সামারি, সাবস্ট্যান্স এবং সিনপসিস যাই বলে, এদের তফাৎ হচ্ছে এই প্রেসি মাস্ট হ্যাভ এ টাইটেল। প্রেসি ইজ ওয়ান টাইপ অফ, প্রেসি ইজ দ্য শর্টেস্ট সামারি, বুঝতে পেরেছ? আর প্রেসি মাস্ট হ্যাভ এ টাইটেল, বাট ইওর সামারি ডাজন্ট হ্যাভ এ টাইটেল, টাইটেল থাকে না। এটা হচ্ছে গ্রেট ডিফারেন্স। আর প্রেসিকে আর ছোটো করা যায় না সাধারণত। এবারে একটা মেন পয়েন্টস আছে, হোয়াট আর দ্য লেংথ অফ দ্য সামারি, যেটার সঙ্গে তোমাদের ওই শব্দ কাউন্টের একটা ব্যাপার রিলেটেড হয়ে আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ। সেটা কি না, সাধারণত প্রেসির ক্ষেত্রে 1/3 ধরা হয়, তোমাদের 1/3 না হলেও 2/3 হবে, বা একটু কম হতে পারে সামারি। হ্যাঁ, অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে ধরো 210টা ওয়ার্ড আছে, তাহলে আমরা যদি 1/3 করি, কত 70 হবে। হুম। এবারে তুমি এটা প্রেসির ক্ষেত্রে সাধারণত, কিন্তু এটা কোনো বাধা ধরা নিয়ম নয়। ইট ডিপেন্ডস অন দি কন্টেন্ট অফ দ্য থিম অফ দ্য প্যাসেজ বা থিম অফ দি প্যাসেজ, এবং লেখক কতটা জল মিশিয়েছে সেটা তোমাকে প্যাসেজ পড়ে বুঝে করতে হবে। যদি বেশি উদাহরণ না দিয়ে থাকে, বেশিরভাগটাই যদি সারবস্তু হয়, মেন আইডিয়া হয়, তাহলে তোমাকে বেশি ছোট করতে পারবে না। সেই জন্য এটা মোটামুটি এরকম ধরা যায়। তাহলে তুমি সাবস্টেন্স বা সামারি লিখতে গেলে, তোমার 210 ওয়ার্ডে যদি একটা প্যাসেজ হয়, তুমি ধরে রাখো 100 ওয়ার্ড হতে পারে তোমার সামারি সাবস্টেন্সের ক্ষেত্রে। ওটা প্রেসিতে হলে 70, 72, 75-এর মধ্যে চলে আসতে হবে। এই তো হচ্ছে। যদি মানে সামারিতে ওই যে প্রেসি লেখার যদি ওয়ার্ডস গুলোকে একদম ডিনোট করে দেয় এত ওয়ার্ডস এর মধ্যেই করতে হবে, তাহলে তাহলেও তোমাকে সেভাবে কাউন্টিং করতে হবে, একবারে এক্স্যাক্ট তোমাকে সেভাবে ছোট করতে হবে বুঝে। সেই জন্য তো প্র্যাকটিস করতে হয়। না, ওই যে বক্সে ওই যে গ্রিডস গুলো করতে হয় না, মানে 50টা বক্সই করতে হবে আর 50টা ওয়ার্ডসই লিখতে হবে। তুমি যদি একটা ওয়ার্ড কম লেখো, তোমাকে কি শূন্য দেবে? নিশ্চয়ই নয়। তুমি কারো যদি প্রয়োজন না হয়, সে দেবে কেন? হ্যাঁ, ওটা একটা কাউন্টিংয়ের সুবিধার জন্য। কেন বক্সটা দেওয়া থাকে ভালো করে বুঝে রাখো। দ্যাট ইজ দ্য মানে মেকানিজম অফ কাউন্টিং দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য ম্যানুয়ালি। তো আর শিক্ষকের পক্ষে ওয়ার্ডস গোনা সম্ভব নয়, বা সেটা খুব মানে কষ্টকর। গ্রিড গুলো গুনে নয়, ফার্মেটিভ হ্যাঁ, ওয়ার্ডস। হ্যাঁ, তোমার তো একটা লাইন না হয় 4টে ওয়ার্ড আছে, কিন্তু বাকি ধরো তুমি 5টা লাইন লিখেছো কি 8টা লাইন লিখে, তাহলে 8 × 5, তাহলে 40, আর ওইদিকে 4 ধরে নেবে, এটা অ্যাট এ গ্লান্স হয়ে যাবে। কিন্তু যখন তোমার ওয়ার্ডগুলোকে তুমি পরপর লিখবে উইদাউট এনি বক্স ওর স্ট্রাকচার, তাহলে তখন কাউন্ট করা অসুবিধা হয়। একটা বেশি খবরদারি তোমাদের সিস্টেমে। হুম তো ওটা ভালো। ডব্লিউসিএস পরীক্ষায় এরকম থাকে, আমি দেখেছি। আমি যখন পড়াশোনা করতাম, তখন আমাদের স্যার একবার ডব্লিউসিএস খাতা দেখাচ্ছিল, ওই রকমই দেখেছি। কিন্তু আমাদের ওই সব কিছু থাকে না, আমাদের মোটামুটি লিখতেই বলা হয়। তোমরা এটা ওইভাবে তাহলে প্র্যাকটিস করবে, তাহলে ওইভাবে।
তাহলে অনেকগুলো জিনিস জানতে পারলে। হ্যাঁ, একটা জিনিস বলে নিই, দেখো আমরা একটা কথা বললাম না, কম্প্রেসিং অর্থাৎ ছোট্ট করা আর এক্সপানশান বড় করা, এই দুটো জিনিস আমাদের ভাষার ক্ষেত্রে প্রায়ই হয়, জীবনের ক্ষেত্রেও হয় আবার ভাষার ক্ষেত্রেও হয়। কম্প্রেস করা মানে কোনো বড় জিনিসকে ছোট করা, আর এক্সপান্ড করা মানে ছোটোকে বড় করা। এই আর্টটা যে জানবে তার পক্ষে কোনো কাজ করা, বিশেষ করে এই লিটারেরি টাইপের ওয়ার্ক করা বা এই মানে এই সামারি টাইপের কাজ করা কোনো ব্যাপার নয়। এক্সপানশন অফ আইডিয়াস বলে একটা রাইটিং স্কিলও আগে আগে থাকতো, এখন তোমাদের কিছু কিছু বইতে থাকে হয়তো, কিন্তু তোমাদের এখন ওটা একটু কঠিন বলে দেয় না। যেমন ধরো একটা কোনো লাইন দিয়ে দিল, ধরো ফেলিয়ার্স ইজ দ্য পিলার অফ সাকসেস, হ্যাঁ, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই লাইনটাকে দিয়ে বলবে এটা এক্সপান্ড করো। আমাদের বাংলায় যেটাকে ভাব সম্প্রসারণ বলে, দ্যাট ইজ দ্য অপোজিট প্রসেস অফ সামারি রাইটিং। বুঝলে, যে কোনো সারগর্ভ কথাকে হ্যাঁ দিয়ে দিল, আমাদের যেটা বাংলাতে ভাব সম্প্রসারণ পড়ে, এরকম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসু আমার বিশ্বাস, এরকম ধরো দু চারটে লাইন দিয়ে দিল, দিয়ে বলবে এটাকে তুমি ভাব সম্প্রসারণ করো। বাংলায় যেটা ভাব সম্প্রসারণ, ইংলিশে সেটাকে বলে তোমার এক্সপানশন অফ আইডিয়াস। তারা ওটা অপোজিট প্রসেস। আমার তোমাকে এই কথাগুলো উল্লেখ করছি কেন না, এক্সপানশন অফ আইডিয়াস জানা থাকলে, অর্থাৎ বড় করার পদ্ধতি যদি তুমি জানো, তাহলে সেটা ছোট, অপোজিট প্রসেস করলে ছোট হয়ে যাবে। ঠিক যেমনভাবে জয়েনিং যে জানে তার কাছে স্প্লিটিংটা কোনো ব্যাপার নয়, হ্যাঁ, অনেকটা সোজা হবে। জয়েনিং সে তো জানে কীভাবে তৈরি করতে হয়। তবে এটা ঠিক, ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে একটা পাকার ঘর তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার মিস্ত্রি লাগবে, কিন্তু ভাঙতে গেলে ওই তারও একটা পদ্ধতি আছে, না হলে নিজেই যাওয়া পড়বে, কিন্তু তবুও ততটা স্কিল লাগে না, ভাঙার ক্ষেত্রে তো স্কিল লাগে না, তো ভাঙাটা অনেক সোজা। মারলেই ভেঙে যায়। হ্যাঁ, মারলেই ভেঙে যায়। হ্যাঁ, মানে অনেকটা সোজা। ঠিক তেমনিভাবে তোমার, তবে এটা ঠিক, আমাদের এই পড়াশোনার ক্ষেত্রে যে এক্সপানশন আইডিয়াস, এটা কিন্তু অতটা সোজা নয়, সেইটা তোমাকে একটু জানিয়ে দিচ্ছি। একটা ছোট আইডিয়াকে এক্সপান্ড করার পদ্ধতি হচ্ছে এই, যে তোমাকে ওই কথাটাকে একটু অন্য ভাষায়, নিজের ভাষায় বলতে হবে, যেটাকে আমরা এক্সপ্লানেশন বলি। বুঝতে পেরেছ? একটা পয়েন্ট এক্সপ্লেন করা বা অন্য ভাষায় বলা, যে ভাষাতে একটা কথাকে, তো এই যে আমরা যে রিরাইটিং শিখছি কেন, ভালো করে বুঝবে কথাটা, রিরাইটিং যে আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখছি কেন, দ্যাট ভেরি গ্রামাটিক্যাল আইটেম উইল হেল্প ইন দিস ওয়ে। একই কথাকে ভিন্ন ভিন্ন ভাষায় বললে তার ইম্প্যাক্টটা ভিন্ন ভিন্ন হয়। এটা ভালো শিখলে তোমার স্ক্রিপ্ট রাইটার হতে পারবে, তুমি ভালো ডায়লগ লিখতে পারবে, তুমি নাট্যকার হিসাবে, তুমি উপন্যাসী হিসাবে তোমার ভাষার একটা জোর থাকবে। বুঝতে পেরেছো তো কেন ট্রান্সফরমেশন শেখানো হচ্ছে? একই কথাকে ভিন্ন ভিন্নভাবে বলা যায়, এবং সেটাই কিন্তু ইম্প্যাক্ট ফেলে শ্রোতাদের উপরে। এবং তখন হচ্ছে ভাষার অলংকার ব্যবহার করা হয়। ভাষার অলংকার মানে হচ্ছে, এটা আমাদের ইংলিশে বলে, তোদের আছেও থাকবে, সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। তোদের পরীক্ষায় আসাতে দেবে বা দিচ্ছে কিনা জানি না। ধরো এখানে কোন ফিগার্স অফ স্পিচ আছে, পার্সনিফিকেশান, সিমিলি, মেটাফর, এরকম মানে অনেক রকমের ভাষার অলংকার আছে। সেই অলংকারগুলো ব্যবহার করা হয় সাধারণত। এই যে বললাম, এর পরের পয়েন্ট হচ্ছে কি না, কম্পারিজান। এই কম্পারিজনটাই হচ্ছে এক রকমের ভাষার অলংকার। তার গালটা গোলাপের মতো। এবার দেখো, যদি আমরা গোলাপের মতো বলি, তাহলে গোলাপের মতো লাল, না গোলাপের মতো সুন্দর, না গোলাপের মতো গোল, বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যালো, আমাদের ক্লাসটা হয়নি আজকে, কি আপনি 3টে থেকে করাতে পারবেন? দেখছি আচ্ছা, যদি পারেন তাহলে একটু গ্রুপে বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। না হলে অন্য একদিন নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, দেখো ফ্লোটা নষ্ট হয়ে গেল, কি একটা যেন বলছিলাম, লাস্ট কথাটা কি বলছিলাম যেন? গোলাপের মতো
ও হ্যাঁ, যদি গোলাপের মতো যদি বলা হয় তাহলে তুমি ক্লিয়ারলি বলছো না কম্পারিজনটা কোন দিক থেকে হচ্ছে, কালারের দিক থেকে না শেপের দিক থেকে না বিউটির দিক থেকে। মানে সেদিক দিয়ে বলতে হবে অ্যাজ রেড অ্যাজ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এটাকে বলে মেটাফর। এই যে আগেরটাকে বলে মেটাফর, আর অ্যাজ রেড অ্যাজ দা ধরো রোজ বললে তখন হচ্ছে সিমিলি বলে। হ্যাঁ, এই তার মানে এই ধরনের কম্পারিজন যদি থাকে সেটা তোমাকে ডিসকার্ড করতে হবে সামারিতে। আবার লেখক বোঝানোর জন্য বড় করার উপায় উদাহরণ দেওয়া। হ্যাঁ, তুমি একটা বিয়েবাড়িতে কী কী খেয়েছো, হ্যাঁ তুমি একের পর এক লিস্ট দিলে, 10টা আইটেমের লিস্ট দিলে, কিন্তু সেটাকে সামারি করলে বলতে হবে হ্যাঁ আই এনজয়েড মাই দ্য ডেলিশিয়াস ফুড। লাঞ্চ এন্ড ডেজার্ট। হ্যাঁ, এরকম বলে দিলে হয়ে গেল। তার এইরকম আর কি, তার মানে উদাহরণ বাদ দিতে হবে, কম্পারিজন বাদ দিতে হবে, তারপরে বেশি স্মার্টের কথা থাকলে মেন আইডিয়াটা দিতে হবে। এইগুলো মোটামুটি মেনটেন করলে তোমার প্রেসি কিন্তু দাঁড়িয়ে যাবে। 2-4টে করলেই তোমার যদি ঠিক ঠিক 8টা বোঝো। আমি এতক্ষণ সময় খরচা করলাম কেন? দিস ইউ শুড লার্ন দ্য আর্ট। আর্ট মিনস কৌশল। বা এই কৌশলটা জানলে তোমার কাছে কাজটা কোনো ব্যাপার না। জেনে করতে গেলে কি বিপদ হয় সেটা মানে যারা ভুক্তভোগী তারাই জানে। জেনে ঠিকঠাক জেনে কাজ করতে গেলে, তবে জানাটা একদিনে হয় না, করতে গেলে ভুল হয়, ভুল থেকে মানুষ শেখে। সেই জন্য তোমাকে এইটাকে মাথায় রাখতে হবে তাহলে, যে কিভাবে আমরা এই সামারিটা মানে করতে পারি, বা আর্টটা আমাকে জানতে হবে আর কি। আচ্ছা, এবারে তুমি আর হ্যাঁ, যার একটা কথা, সামারি ইজ সাচ টাইপ অফ রাইটিং স্কিল হুইচ ক্যানট বি ডান অ্যাট এ সিঙ্গেল এফর্ট। You cannot expect that you will write the summary in the মানে most correct way, correct form বা perfectly with one attempt, because it involves some correction. সত্যিকারে কোনো সামারি বা সাবস্টেন্স করতে গেলে তোমাকে একটা রাফ ওয়ার্ক করতে হয়। অ্যাটলিস্ট একটা বার তোমাকে তো রাফ করতে হবে, করে তো সেটাকে ফেয়ার কপি করে দিতে হয়। এটা কিন্তু তুমি করবে। আমি একটা রাফ গ্রিড বানাতে হবে। অবশ্যই, গ্রিড না হোক, রাফ গ্রিড কেন করতে যাবে? তুমি এমনি নিজে লিখবে, দিয়ে একটা কাউন্ট করে নেবে। তুমি দেখছো তোমার প্যাসেজে, তোমার প্রশ্নে দেওয়া আছে ধরো 25খানা ওয়ার্ড কি 40টা আছে, তুমি দেখলে তোমার লেখাতে মানে হয়তো 50টা হয়ে গেছে, তুমি তখন কোথায় কোথায় কমাবে সে কমিয়ে নিয়ে তারপর জাস্ট বসিয়ে দেবে। এটা করতেই হয়। কেউ যদি ফার্স্ট চান্সে লিখে ফেলে, সেটা আমাদের মতো শিক্ষকদের পক্ষে সবসময় সম্ভব হয় না, সম্ভব নয়। দিস ইজ নট দি মেথড, দিস ইজ দ্য আর্ট। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। নর্মালি এটা সম্ভব নয়। এবার কেউ লিখলে সেটা অন্য এক্সেপশনাল কেস, বাট দ্যাট ইজ নট দি জেনারেল কেস। ঠিক আছে, প্রসেস জেনারেল প্রসেস নয়। অবশ্যই একটা ড্রাফট করবে, করে তুমি এবার তোমার ছকে বসিয়ে দেবে। ঠিক আছে, এবং যারা অ্যাকচুয়াল এক্সামিনার তারা কিন্তু এই ব্যাপারটা জানে। এবং যদি দেখে তোমার রাফ ওয়ার্ক করা আছে, তুমি বসিয়েছো, তাহলে কিন্তু তিনি সন্তুষ্ট হবে, নাহলে ভাবে কার থেকে তুমি ঝেপে দিয়েছো। ব্যাপারটা এরকম। এবং আমি তোমাকে বলি, আমি এই ব্যাপারে আবার স্পেশালি ট্রেন্ড। মানে আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের পরীক্ষায় ওই মানে সাবস্ট্যান্স উইথ ক্রিটিক্যাল নোট পড়তো। আমি একজন স্যারের কাছে, স্যার খুব এরকম বোঝাতেন, আমি স্যারের কাছেই প্রায় বোধহয় মনে হয় যতদূর মনে পড়ে 4-5 মাস আমি গিয়ে কিন্তু আলাদা করে এই জিনিসটা করতাম। সেজন্য আমার খুব বিশেষ অভিজ্ঞতা আছে, এবং স্যার আমাকে খুব প্রশংসাও করেছিলেন যে মানে একটা আমাদের কি একটা আনসিন পোয়েম দিয়ে দেবে তোমাকে, সেটা পড়ে সামারি করতে হবে, সাবস্টেন্স করতে হবে, লেখকের রাইটিং স্কিলের উপর কমেন্ট করতে হবে, তার ভাষা কেমন কমেন্ট করতে হবে, মানে খুব টাফ কাজ। সেটা আমি খুব ভালো পারতাম, স্যারও ওই জন্য খুব ভালোবাসতেন, বা বলতেন যে এত তাড়াতাড়ি আয়ত্ত করে পারে কী করে। আমি করেছিলাম কি, করতাম কি, একটা বই ছিল আমাদের আরেকজন স্যারের, সেই বইটাতে আমি উদাহরণগুলো ভালো করে পড়তাম, এবং তিনিও এরকম বলে দিতেন যে কোথায় কী অ্যাকচুয়ালি আর্টটা কোথায়। সেই আর্টটা জেনে আমি সেভাবেই করতাম। হ্যাঁ, সাধারণত এটা এই প্রেসি বা সামারিকে অধিকাংশ স্টুডেন্ট এড়িয়ে যায়, কারণ হচ্ছে দিস ইজ সামহাট ডিফিকাল্ট। কারণ অনেকগুলো ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, ছোট করে লেখার ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে, টাইম লাগে। কিন্তু কোনোভাবে তুমি যদি এটা আয়ত্ত করতে পারো, এবং এটা আয়ত্ত করে তোমারই লাভ। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে স্টুডেন্ট লাইফে একটা স্টুডেন্ট যদি এই জিনিসটাকে মানে আয়ত্ত করতে পারে, গ্রাফস করতে পারে, যে কোনো সাবজেক্টের সাথে কাজে লাগবে। তুমি ধরো একটা হিস্ট্রির চ্যাপ্টার পড়ছো, পড়তে পড়তে তুমি বলো ও আচ্ছা এইটা মেন পয়েন্ট, এইটা বলছে,
হ্যাঁ তোমার হয়ে গেল পড়া। তার মানে চট করে বুঝতে পারাটা একটা গ্রেট স্কিল। অবশ্য এর জন্য তোমার অ্যাটেনশান দরকার বা একটু মন দিয়ে পড়া দরকার। কিন্তু এটাই অনেকেই, আমি একটা কথা প্রায় বলি না, অনেকেই অনেক স্টুডেন্টই পড়ার পদ্ধতিই জানে না পড়বে কি। তো সেই জন্য তুমি পেসির ক্ষেত্রে এই পদ্ধতিটাকে বুঝে নিলে এবার এটা তোমার কাজে লাগবে নিশ্চয়ই। এবার তুমি করো, কি পাঠিয়েছো দেখলাম যেন।